অস্বস্তি ক্রমাগত বাড়ছে তৃণমূলের অন্দরে। ইস্তফা দিলেন জহর সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার এবং তিনি ইস্তফা দিচ্ছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইস্তফা জহরের। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবার কথাও জানাচ্ছেন তিনি। এমনকি মমতাকে চিঠিও লিখেছেন। রাজ্য সরকারের প্রতি মানুষের অনাস্থা এবং দুর্নীতিতে জর্জরিত তৃণমূল সরকার, জানিয়েছেন জহর সরকার। রিপাবলিক বাংলায় প্রথম এই খবর ব্রেক করা হয়। আপনারা জানেন যে জহর সরকার তিনি ইতিমধ্যেই ইচ্ছে প্রকাশ করেছেন সাংসদ পদ থেকে শুধু ইস্তফা নয়, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে করাপ্টেড হয়ে গিয়েছে এবং এই দলটির সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করতে চান তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চিঠি পাঠানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া জহর সরকারের চিঠি এবং সেখানে কি উল্লেখ করা হয়েছে। 2022-এ তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তিনি এবং দলের অনেক নেতা আমাকে হেনস্থা করেন। রাজ্য সরকার এখনো দুর্নীতি সামলাতে ব্যর্থ। অবাক হই যখন দেখি পঞ্চায়েত এবং পুর প্রতিনিধিরা বড় গাড়িতে ঘুরছেন। কিছুতেই মানতে পারি না যখন দেখি দুর্নীতিগ্রস্তদের উচ্চ পদে বসানো হয় আর রাজ্যের অনেক আমলারাও দুর্নীতিগ্রস্ত। আরজি কর কাণ্ডে ব্যাপক আন্দোলন চলছে। মানুষ সরকারকে বিশ্বাস করতে পারছেন না। মমতা চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন না। আর এই আন্দোলন শাসক দলের বিরুদ্ধেও। আমি আর সংসদ থাকতে চাই না, রাজনীতি থেকেও বিদায় নেব, দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, একবারে স্পষ্ট বার্তা সেই চিঠিতে উল্লেখ করেছেন জহর সরকার। ইস্তফা দিচ্ছেন জহর সরকার রাজ্যসভার সাংসদ পদ থেকে এবং একই সঙ্গে তিনি মূলত এই তৃণমূল কংগ্রেসের দল যে তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, এত দুর্নীতি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না, যে কারণের জন্য এই দলটির সঙ্গেও সম্পূর্ণভাবে তিনি সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। কোনো রকম ভাবেই যাতে কোনো যোগ না থাকে এই দলের সঙ্গে, সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, তার কাছে চিঠিও পাঠিয়েছেন জহর সরকার। 2022-এ তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি হয়েছে, শিক্ষক দুর্নীতির ঘটনা যখন সামনে আসে, পার্থ চট্টোপাধ্যায় তার যখন জেল হেফাজত হয় ঠিক তার পর মুহূর্তেই তিনি প্রতিবাদ করেছিলেন এবং সেই সময় অনেকের রোষের মধ্যেও পড়তে হয়েছিল, তাকে হেনস্থার সম্মুখীন তিনি হয়েছিলেন। দলের অনেক নেতা তাকে হেনস্থা করেছিলেন। রাজ্য সরকার এখনো দুর্নীতি সামলাতে ব্যর্থ, আর এটা দেখেই তিনি কার্যত অবাক হয়েছেন। পঞ্চায়েত এবং পুর প্রতিনিধিরা বড় গাড়িতে করে ঘুরছেন, এমনকি আমলারাও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। রাজ্যের অনেক আমলাও দুর্নীতিগ্রস্ত, একেবারে স্পষ্ট বার্তা তার সেই চিঠিতে। এমনকি আরজি কর কাণ্ডে ব্যাপক আন্দোলন চলছে। মানুষ সরকারকে আর বিশ্বাস করতে পারছে না, সরকারের ওপরে মানুষ আস্থা হারাচ্ছে। মানুষ সরকারকে বিশ্বাস না করতে পারার জন্য এমনকি একই সঙ্গে তিনি উল্লেখ করছেন মমতা চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন না, আর এই আন্দোলন শাসক দলের বিরুদ্ধেও। যে খবর সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে ব্রেক করেছিল ঠিক 11টা বেজে 42 মিনিটে, এবং সবার প্রথম আমরাই আপনাদেরকে জানাই যে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন জহর সরকার। আর এই খবর সম্প্রচারের পর পরবর্তী সময় রাজনৈতিক মহলের কি মন্তব্য, কি প্রতিক্রিয়া সামনে আসছে এক এক করে আপনাদের সামনে রাখি। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন, এবং একই সঙ্গে সুজন চক্রবর্তী তিনি কি বলছেন, সিপিএম নেতা, শুনুন। উনি দলের ম্যাডাম চেয়ারপারসনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হলে তাকে দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারপারসনের কাছে ইস্তফা দিতে হবে। আগে তো সেটা কোনো একজন দুধে আমলা দেশের সংস্কৃতি সচিব ছিলেন, তিনি তো জানেন এটা। তার মানে হচ্ছে এর মধ্যে বিভিন্ন লেয়ার্সে খেলছেন উনি, দলের উপর কোনো চাপ তৈরি করছেন ইত্যাদি। কিন্তু যদি পদ্ধতি মেনে ওনাকে সত্যি করে ওনার সিট দ্বারা আছে সেটা দেখাতে হয়, তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে উনি ইস্তফা পাঠান, রাজ্যসভার চেয়ারপারসনের কাছে উনি ইস্তফা পাঠান, তবেই না সেই ইস্তফা গৃহীত হবে। মানুষ যার সেন্সিটিভিটি আছে, যিনি খানিকটা বোধ বিবেচনা আছে, তিনি তো বুঝতে পারছেন যে ধ্বংসের শেষ সীমানায় বাংলাটাকে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাকে এত বেশি অসম্মানিত কখনো হতে হয়নি। এইটার সঙ্গে কোন সেন্সিবল লোক নিজেকে যুক্ত রাখতে পারেন না, ফলে শাসক দলের অংশীদার হতে পারেন না। সবাই বলতে পারছেন না। সুখেন্দু শেখর রায় হয়তো বলেছেন একভাবে, আরো সব আমি আর নাম বলছি না, বাকিরা অনেকে অনেক রকম ভাবে বলেছেন। জহর সরকার সেন্সিবল মানুষ, কোন সেন্সিবল মানুষের পক্ষে যা চলছে দেখতে পাচ্ছেন তো আপনি। অভিক দে
এই কি সন্দীপ ঘোষ, এই কি বিরূপাক্ষ, এই কি সৌরভ, এইসব কি বিধান সৌতি মুস্তাফিজুদ্দা কিতাব, এরা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে। এদের কন্ট্রোলে স্বাস্থ্য সচিব, এদের কন্ট্রোলে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী তো পদত্যাগ করে চলে গেছে। অভিজ্ঞদের আরও কীর্তি ফাঁস। জাল মেডিকেল সার্টিফিকেট তৈরিতেও সিদ্ধহস্ত অভিক এবং অভিকের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বর্ধমান মেডিকেলে জাল মেডিকেল সার্টিফিকেটের চক্র, এমনকি জাল সার্টিফিকেট তুলে শিক্ষকদের বদলিরও অভিযোগ। হত্যাকাণ্ডের পর যে ধরনের স্ক্যাম উঠে এসেছে তাতে আমি ব্যক্তিগতভাবে অনুমান করছি, আমি নিজে একজন শিক্ষক না এবং তৃণমূল ঘনিষ্ঠ নেতা, বিশেষ করে তৃণমূলের শিক্ষা সেলের ঘনিষ্ঠ, বিধায়কের ঘনিষ্ঠ, তারা এই ধরনের স্ক্যামের সঙ্গে যুক্ত হয়ে ট্রান্সফার নিয়েছে। এবং এই যে চক্র, এটা বর্ধমান মেডিকেল কলেজ থেকেই প্রোভাইড হতো। আরজি কলেজের সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গের যে একটা পুরো সিন্ডিকেট এই কাজগুলো করতো, এরা তৃণমূল কংগ্রেসের এদের মূল উদ্দেশ্য ছিল টাকা তোলা, আর কোনো কিছু নয়। শিক্ষক হিসেবে সিবিআইকে মেল করেছি যে এই মেডিকেল গ্রাউন্ডে যারা উচ্চশ্রেণীতে ট্রান্সফার নিয়েছে তাদের যে সার্টিফিকেট আছে সেগুলো পর্যালোচনা করা হোক এবং কোন ডাক্তাররা এই সার্টিফিকেট দিয়েছে এবং এর সঙ্গে যে মোটা অঙ্কের টাকা বিনিময় হয়েছে সেটার যোগ, বর্ধমান মেডিকেলের যোগ এবং অভিজ্ঞদের যোগ, এগুলো সব তারা যেন তদন্ত করেন। বলার কিছু নেই, যে কেউ দরখাস্ত করতেই পারে। সিবিআইয়ের কাজ করছে, আর বিজেপি তো কথায় কথায় সিবিআইকে দেখায়। সিবিআই সব দিক থেকে ফেল হয়ে গেছে, তো ওনারা সিবিআইয়ের দাবি করুক, অনেক কিছুই দাবি করছে, কিন্তু আমি সেসব নিয়ে কিছু মন্তব্য করব না। আমাদের পরিষ্কার কথা, যে দোষী তাকে শাস্তি দেয়া হোক, এটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও বলছি। অভিজ্ঞদের একের পর এক কুকীর্তির পর্দা ফাঁস হচ্ছে। গভীর রাতে ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ এই অভিজ্ঞদের বিরুদ্ধে। বর্ধমান মেডিকেলের ক্যান্টিনে গুন্ডারাজ, অভিজ্ঞদের বিরুদ্ধে ক্যান্টিন দখলেরও অভিযোগ। ক্যান্টিন মালিক তিনি কি বলছেন, কার্তিক ঘোষ, এবং একই সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা তারা কি বলছেন, শুনুন। আমি এই ক্যান্টিনটা তখন থেকেই চালিয়ে আসছি। তারপরে মাঝখানে ঠিক 22-এর শেষের দিক করে এরকম দিন করে একজন রাত প্রায় 2-2:30 বাজে, আর ডাক্তার অভিজ্ঞদে রাত্রে এসে ওই দরজাটা দুম দুম করে বুটের শব্দ ভাঙছে। ঢুকেছি তোমরা, এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? এই ক্যান্টিন তুমি পাবে না, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না। দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। আমাদের হোস্টেলের সব যে ছেলেদের জুনিয়র ডাক্তারদের সব জানলাম, কিন্তু ওরাও এমন আতঙ্কিত, ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না, এইগুলো নানা রকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে। টাকার কন্ট্রাক্ট, যেটা পরে শুনলাম যে 8-10 লাখের কন্ট্রাক্টে ওকে টাকাটা দিয়েছে। যেটা জানতে পেরেছি এবং কার্তিকদা আমাদের যেটা জানিয়েছেন যে ওনার এই পিজিটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে ডক্টর অভিজ্ঞদে এবং তার গুন্ডা বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন। ক্যান্টিনটির অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল, তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয় এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। টাকাটা নিয়েছিলেন অভিজ্ঞদে, এমনটা কার্তিকদার অভিযোগ। অভিজ্ঞদে এবং তার সাথে আরও তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে। কার্তিকদা জানিয়েছিলেন তৎকালীন কলেজ প্রশাসনকে, কলেজ প্রশাসন জানিয়েছিলেন যে এইসব ছেড়ে দে কার্তিক, অভিজ্ঞদে এতটাই প্রভাবশালী যে অভিজ্ঞদে তোর বড় কোনো ক্ষতি করে দিতে পারে। আমাদের মূল দাবি অভিজ্ঞদেকে হেফাজতে নিয়ে জেরা করা হোক এবং এই ধরনের অভিযোগ এর আরও ভিত্তি রয়েছে, এর যে যথার্থতা রয়েছে এই ধরনের অভিযোগগুলো, সেটা আনুমানিক 8-10 লক্ষ, এইটা কার্তিকদা আমাদের জানিয়েছে। তার কাছ থেকে কার্তিকদার থেকে নয়, যাকে ক্যান্টিনটি দেওয়া হয়েছে তার কাছ থেকে।